আজকে আমাদের তড়িৎ রসায়নের থার্ড ক্লাস, তড়িৎ রসায়নের তৃতীয় ক্লাস। উপরে আর একটা ক্লাস লাগবে, তাইলে আমাদের শেষ হয়ে যাবে। থার্ড ক্লাস বা সর্বোচ্চ দুইটা থার্ড ক্লাস। তো গতদিন আমরা কিন্তু জারণ বিভব, বিজারণ বিভব এইসব সম্পর্কে ডিটেলস জানছিলাম, কেমনে কি করতে হয়। আজকে আমরা প্রমাণ জারণ বিভব নির্ণয় দেখব। আজকের কেসটা হইল আমাদের প্রমাণ জারণ বিভব নির্ণয়। তাইলে আমরা দেখি এখন প্রমাণ জারণ বিভব নির্ণয় কিভাবে করতে হয়। তাইলে প্রথমে একটু আবার গত ক্লাসের ইন্ট্রোডিউসটা দিয়ে দিই। দেখো, প্রমাণ জারণ বিভবের ক্ষেত্রে কন্ডিশন ছিল জারণ বিভব বা বিজারণ বিভব বলো, প্রমাণ জারণ বা বিজারণ। আমরা কিন্তু বইতে চার্ট দেখছিলাম, কিন্তু চার্টের মধ্যে লেখা আছে এক একটা ধাতুর প্রমাণ জারণ বিভব বা বিজারণ বিভব। ঠিক আছে না বইতে? ওকে। তাইলে প্রমাণ জারণ বিভব বা বিজারণ বিভবের ক্ষেত্রে কন্ডিশন ছিল দুইটা। যদি সেটা লিকুইড হয় তাহলে টেম্পারেচার তো আর 25 ডিগ্রি সেন্টিগ্রেড ছিলই, আর লিকুইড হইলে তার ঘনমাত্রা ছিল 1 মোলার। আর যদি সেটা গ্যাসীয় হইতো তাইলে তার চাপটা ছিল 1 atm। এই ছিল প্রমাণ জারণ বিভবের কন্ডিশন। আচ্ছা, তো এখন প্রত্যেকটা ধাতুর বা অধাতুর জারণ বা বিজারণ বিভবের মান কনস্ট্যান্ট, এবং সেটা আইডেন্টিফাই করা হয় প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বা হাইড্রোজেন ইলেকট্রোডের সাহায্যে, এবং প্রমাণ হাইড্রোজেন ইলেকট্রোডের জারণ বা বিজারণ বিভবের ভ্যালু কত? 0। ওকে। তারপরে আমরা গতদিন বলছিলাম যে আমাদের গতদিন বলছিলাম যে আমরা যদি আমাকে কোষ উল্লেখ না করে দেয় বা কোনো কিছু উল্লেখ না করে শুধুমাত্র জারণ বিভব বা বিজারণ বিভবের মান দিয়ে দেয়, তাহলে আমরা সেটা কিভাবে কাউন্ট করব? যে যার জারণ বিভবের মান বেশি তাকে ধরবো অ্যানোড, এবং যার বিজারণ বিভবের মান বেশি তাকে ধরবো ক্যাথোড, বা যার জারণ বিভবের মান বেশি তাকে অ্যানোড, এবং যার জারণ বিভবের মান কম তাকে ক্যাথোড। তো এইটা ছিল গত ক্লাসের যে ওভারভিউ আর কি, মানে লাস্টের দিকের যে টপিক্সটা ছিল এই টপিক্সের ওভারভিউ। এখন চলো আমরা আজকের ক্লাসের মূলত ফর্মুলা যাইব। কোষ বিভব নির্ণয় বা ইলেকট্রোমোটিভেট ফোর্স, কোষ বিভব নির্ণয়, এটা সম্পূর্ণই হইল আমাদের ম্যাথমেটিক্যাল। কোষ বিভব নির্ণয় বা ইলেকট্রোমোটিভেট ফোর্স, ইলেকট্রো ইলেকট্রোমোটিভেট মোটিভেট ফোর্স, দ্যাটস মিন এটাকে সংক্ষেপে লেখা দেখবা যে ইএমএফ বা তড়িৎচালক বল, তড়িৎচালক বল বা শক্তি, হোয়াট এভার যাই বলুক না কেন, এইটা। সো এইটার ক্ষেত্রে তিনটা কেস হবে। আমরা এখন যেটা দেখবো সেটা হলো প্রমাণ, প্রমাণ অবস্থায়। বুঝা গেল? তাইলে প্রমাণ অবস্থায় আমরা এখন দেখবো যে কোষ বিভব নির্ণয় করবো, বা এটাকেই বলা হয় ইলেকট্রোমোটিভেট ফোর্স মানে ইএমএফ বা তড়িৎচালক বল। আচ্ছা, এটার ফর্মুলা দেখো, এটা কোষের এখন নির্ণয় করবো। গতদিন আমরা দেখছিলাম যে একটা পরমাণু বা একটা ধাতু বা অধাতুর কেমনে কি করতে হয়। এখন আমরা দেখবো যে একটা কোষের, একটা কোষ বিক্রিয়া দিলে তার ইলেকট্রোমোটিভেট ফোর্স এর ফর্মুলা। তাহলে ই নট শেল, ই নট শেল, এই নট দ্বারা বোঝায় প্রমাণ আর কি। ঠিক আছে, ই নট শেল সমান ই নট অক্সিডেশন, অক্সিডেশন, ঠিক আছে, প্লাস ই নট রিডাকশন, রিডাকশন। এই হইল অ্যাকচুয়ালি আমার ফর্মুলা। অর্থাৎ একটা জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে দুইটা অংশ থাকে, একটা হলো মানে তোমার জারণ অংশ, আর একটা হলো আমাদের বিজারণ অংশ। তাইলে ওই বিক্রিয়ার কোষ বিভবটা নির্ভর করবে জারণ অংশের বিভব প্লাস বিজারণ অংশের বিভবের সমষ্টিটাই। একটুকু বোঝা গেল? ওকে, তুমি যদি বই দেখো, বইতে কোনো জায়গায় মাইনাস ইউজ করছে, কোনো জায়গায় প্লাস ইউজ করছে, হাবি জাবি অনেক কিছুই করছে। আমার কোনো কিছুই করা লাগবে না, জাস্ট এই ফর্মুলাটাই মাথায় রাখবা। প্লাস হবে নাকি মাইনাস হবে এইগুলা এমনিতেই তুমি বুঝতে পারো ম্যাথ করতে গেলে। এইটা ছিল আমাদের ফর্মুলা, এবং আজকের ক্লাসটা আমরা এই ফর্মুলার উপর বেস করেই ম্যাথগুলো প্র্যাকটিস করব। ক্লিয়ার? ওকে। এবং এইটা কিন্তু প্রমাণ অবস্থা, এটা মাথায় রাখবা, প্রমাণ অবস্থায়। তো প্রথমে একটা নর্মাল জিনিস দিয়ে আমরা শুরু করি। একটা কোষ দিয়া যদি দেয়, কোষ দিলে সেই ক্ষেত্রে তো আমরা তাইলে দেখি আমরা প্রথম কোয়েকশন, একবারে বেসিক কোয়েকশন এটা। জিঙ্ক প্লাস কপার সালফেট, জিঙ্ক সালফেট প্লাস কপার, যেখানে যেখানে ই নট জিঙ্ক 2 প্লাস বাই জিঙ্ক ইজ ইকুয়াল -0.6 ভোল্ট
ও ই নট কপার 2 প্লাস বাই কপার 0.34 ভোল্ট হলে ইএমএফ নির্ণয় করো। এই হইল প্রশ্ন। জিঙ্ক প্লাস কপার সালফেট বিক্রিয়া করা হয়েছে, জিঙ্ক সালফেট প্লাস কপার। এখন বলছে ইনোট শেল দেয়া আছে আমাদের খার, জিঙ্কের দেয়া আছে কত -0.76 ভোল্ট, আর কপারে দেয়া আছে আমাদের কত 0.34 ভোল্ট। এখন বলছে যে ইএমএফ নির্ণয় করো। এটা কি পারা যাবে? দেখি এটার সলিউশন করো তো কত আসে। ইনট শেল আর কি, এই যে উপরে তো লিখিয়ে দিলাম আমি তোমাকে। কত? জি, এটার রেজাল্ট 1.10 হবে। কারণ ওই যে ফর্মুলাটা ইনট অক্সিডেশন প্লাস ইনট রিডাকশন, তাহলে অক্সিডেশন হিসেবে জিঙ্কের নিতে হবে জার্ন বিভব, তাহলে জিঙ্কের জার্ন বিভবটা হবে আমাদের 0.76, মানে পজিটিভ। দেন এইটা হলো এইটা। তো এই বিক্রিয়াটা একবারে বেসিক বিক্রিয়া ছিল, বা ইয়েটা ছিল কোয়েকশন এক। তাহলে আনসারটা হবে 1.1 ভোল্ট। এখন দেখো আমাদের সেকেন্ড যে রিয়েকশনটা সেটাই দেখি আমরা। কোয়েকশন 2। সিলভার। ওকে। নিকেল ও সিলভারের প্রমাণ বিজারণ বিভব বিজারণ বিভব যথাক্রমে যথাক্রমে নিকেল এবং সিলভারের প্রমাণ বিজারণ বিভব যথাক্রমে -2.5 ভোল্ট আর 0.799 ভোল্ট হলে ইএমএফ কত? কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত কিনা? এই ছিল প্রশ্ন, যে নিকেল ও সিলভারের প্রমাণ বিজন বিভব যথাক্রমে -0.25 ভোল্ট ও 0.799 ভোল্ট হলে ইএমএফ কত, আর কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত কি না। এটা কি পারা যাবে? ওকে, প্রথমটুকুর আনসারটাই বলুন আমাকে, কত আসে আপনার? ওকে, একটু কারেকশন করে নিবা, একটু বলে দিই। এইটা হইলো আমাদের সিলভার, এইটা হইলো আমাদের নিকেল। এটা হইলো আমাদের সিলভার, এটা হইলো আমাদের নিকেল। কত আসে? কি ভাবে? এখান কেমনে বুঝলা? কেমনে বুঝলা? কেমনে বুঝলা? তোমার কি সক্রিয়তা স্থিতি সম্পূর্ণ মুখস্থ? আচ্ছা, তুমি সক্রিয়তার সিরিজ দেখে বলছো নাকি? সক্রিয়তার সিরিজ দেখে যদি বলো তাইলে এই ধরনের ম্যাথ তুমি পারবে না সলভ করতে। গত ক্লাসে কি বলছিলাম মনে আছে? বা আজকের ক্লাসেও রিক্যাপ কিন্তু করছিলাম, এনোড কিভাবে আমরা নিব, ক্যাথোড কিভাবে নিব। আমি বলছিলাম যদি আমাকে ডিরেক্ট বিক্রিয়া না দিয়ে দেয়,
বিক্রিয়া যদি না দিয়ে দেয় বা মেনশন যদি না করে দেয়, এইভাবে শুধুমাত্র যদি জারণ বিভব বা বিজারণ বিভব দিয়ে দেয়, তাইলে আমি দুইটাকেই জারণ বিভবে কনভার্ট করব। তাহলে নিকেলের জারণ বিভব কত? 0.25 ভোল্ট। আর সিলভারের জারণ বিভব কত? 0.799 ভোল্ট। এখন দুইটার জারণ বিভবে কনভার্ট করার পর দেখবো যে কার জারণ বিভব বেশি। তাহলে এখানে কার জারণ বিভব বেশি? নিকেলের। নিকেলের বেশি। তার মানে যার জারণ বিভব বেশি হবে তার জারণ হবে, অর্থাৎ সে অ্যানোড। আর যার জারণ বিভব কম হবে তার বিজারণ ঘটবে, সে ক্যাথোড। তার মানে অ্যানোড হিসেবে তা হবে আমাদেরকে নিকেল, আর ক্যাথোড হিসেবে তা হবে আমাদেরকে সিলভার। বুঝা গেল? তাহলে নিকেলের নিব আমরা জারণ বিভব, আর সিলভারের নিব আমরা বিজারণ বিভব। তাহলে নিকেলের জারণ বিভব তুমি পাইছো 0.25 ভোল্ট, আর সিলভারের তোমার বিজারণ বিভব দেওয়া আছে 0.799। তাইলে এটার ইএমএফ হয়ে যাবে 0.25 প্লাস 0.799। সো এটা সক্রিয়তার সিরিজ দেখে বলার কোনো কিছুই নেই। এখন সেকেন্ড প্রশ্ন বলছে কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত কি না, স্বতঃস্ফূর্ততা যাচাই করবো। তাইলে এটা মাথায় রাখো, ইএমএফ এর রেজাল্ট যদি পজিটিভ হয় তাহলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত হবে। আর ইএমএফ যদি নেগেটিভ হয় তাহলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে না। এখন স্বতঃস্ফূর্ত হইলে কি হবে আর না হইলে কি হবে? স্বতঃস্ফূর্ত হওয়া মানে কি? নিজে নিজে বিক্রিয়াটা সংগঠিত হবে, অর্থাৎ বিক্রিয়কের উৎপাদ নিজে নিজে ক্রিয়েট হবে। বুঝতে পারলাম? আর স্বতঃস্ফূর্ত যদি না ঘটে তাইলে বাইরে থেকে এনার্জির দরকার হবে। বুঝছি? তাহলে এখানে যেহেতু পজিটিভ ভ্যালু আসবে, সেজন্য কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত, অর্থাৎ নিজে নিজে তারা একে অপরকে কি করতে পারবে, বিক্রিয়া করতে পারবে। আচ্ছা, এখন আসো, তাইলে প্রথম কেসে আমাদের একটা সেল দিয়ে দিছিল, এখান থেকে আমরা ইএমএফ বের করছি। সেল দিলে তো আর সহজেই কে অ্যানোড কে ক্যাথোড এটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। দেন আমাদের একটা মানে কোষ গঠন করে দিছিল, বাট সেখান থেকে কোনো কিছু মেনশন করে দেয় নাই কে অ্যানোড কে ক্যাথোড, জাস্ট তাদের বিজারণ বিভব দিয়ে দিছিল। দেন এখান থেকে আমরা আইডেন্টিফাই করছি। কিভাবে আইডেন্টিফাই করছি? দুইটাকেই জারণ বিভবে কনভার্ট করছি, জারণ বিভবের মান দ্বারা আমরা আইডেন্টিফাই করছি। এখন আমরা দেখো কেস থ্রির মধ্যে থাকতে পারে, সেটা হলো পাত্রে রাখা নিয়ে। অর্থাৎ একটা ধাতুকে বা একটা দ্রবণকে অন্য একটা দ্রবণের বা অন্য একটা ধাতুর নির্মিত পাত্রে রাখা যাবে কিনা, এই ধরনের কেস। তাইলে এইটাই ইম্পর্টেন্ট কেস, পাত্রে রাখার কেসটা দেবা। দেন তড়িৎরসায়ন থেকে প্রত্যেকটা বোর্ডে একটা প্রশ্ন আসছে, হয় 3 মার্কসের না হয় 4 মার্কসের, কোনো একটা দ্রবণকে কোনো একটা ধাতু নির্মিত পাত্রে রাখা যাবে কিনা, এই টাইপের প্রশ্ন। তার মানে এখন কেস যেটা হলো, কোনো দ্রবণকে কোনো ধাতু নির্মিত পাত্রে রাখা যাবে কিনা। রাখা সম্পর্কিত। ওকে, ফাইন। তো এই ধরনের কেসের ক্ষেত্রে প্রথমে এই দুইটা কথা উল্লেখ করে দিবা সলিউশন যখন করবা, বা তোমরা নোটও যদি দেখো বা বইয়েও যদি দেখো, এই ধরনের দুইটা কথা উল্লেখ আছে। এই দুইটা কথা উল্লেখ করে দিবা। প্রথম কথা হলো কি, যে পাত্রটা যে ধাতুর তৈরি সেটা এনোড হিসেবে বিবেচনা করবা। ধাতু নির্মিত পাত্রকে এনোড হিসেবে বিবেচনা করতে হবে। করতে হবে। ঠিক আছে। আর দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত কিনা, কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত কিনা যাচাই করতে হবে। যদি কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হয় তাইলে ওই পাত্রে রাখতে পারবা না। কেন রাখতে পারবে না? স্বতঃস্ফূর্ত মানে কি, নিজে নিজে বিক্রিয়া সংঘটিত হবে। তাহলে ধরো একটা ধাতুর সাথে একটা দ্রবণের বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়া হলে কি হবে, যে এই যে ইয়েটা আছে, এলিমেন্টস গুলো আছে, এগুলো ভাঙিয়ে নতুন
পদার্থ তৈরি হবে, তার মানে ওই পাত্রটা কি হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে এবং কিছুদিন পর সেটা ছিদ্র ঘটবে। বুঝতে পারছি? তার মানে এই দুইটা জিনিস প্রথমে উল্লেখ করে দিতে হবে, এটা বইতে খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে আর কি। তো এখন দেখি আমরা যে এই ধরনের কেস রিলেটেড আমরা কি প্রবলেম ফেস করতে পারি বা কি প্রবলেম আসতে পারে। ধরো কোয়েকশন থ্রি, কোয়েকশন থ্রি, অ্যালুমিনিয়াম নাইট্রেট দ্রবণটিকে দ্রবণটিকে জিঙ্কের জিঙ্কের তৈরি পাত্রে তৈরি পাত্রে রাখা যাবে কি না, যাবে কি না, গাণিতিক বিশ্লেষণ করো, গাণিতিক বিশ্লেষণ করো, গাণিতিক বিশ্লেষণ করো, ফাইন গাণিতিক বিশ্লেষণ করো। যেখানে 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 অ্যালুমিনিয়াম এর জারণ বিভব দেওয়া আছে 1.66 ভোল্ট অ্যান্ড জিঙ্কের জারণ বিভব 0.76 ভোল্ট। বুঝা গেল? এই দুইটা জিনিস দেওয়া আছে। তাইলে এখন আমাদের বলছে যে এই পাত্রে রাখা যাইব কিনা, তাইলে এটার সলিউশন লিখে দিবা আগে, এই যে এখানে দ্রবণটিকে এত পাত্রে রাখা যাবে কিনা, জিঙ্ক ধাতু নির্মিত পাত্রটিকে অ্যানোড হিসেবে বিবেচনা হচ্ছে কিনা এটা দেখতে হবে। আর যদি অ্যানোড হিসেবে বিবেচিত হয় তাহলে কোষ বিক্রিয়াটা কি হবে কিনা, যে আমাদের স্বতঃস্ফূর্ত কিনা সেটা যাচাই করতে হবে। তাইলে আমি এখানে বলেই দিচ্ছি যে যদি পাত্রের কেস হয় তাহলে পাত্রটা যে ধাতু নির্মিত সেই ধাতুকে অ্যানোড নিতে হবে, তাহলে এইখানে অ্যানোড হিসেবে কাজ করবে এইটা। যদিও জারণ বিভব তার বেশি, তার মানে নর্মালি যদি আমাকে বলতো যে তাদের দ্বারা কোষ গঠন করো, পাত্রের কেসটা না থাকে, তাহলে অ্যানোড হিসেবে এইটা থাকতো, ক্যাথোড হিসেবে এইটা থাকতো। বাট যেহেতু পাত্র নির্মিত কেস, ঠিক আছে, যেহেতু পাত্র নির্মিত কেস, তার মানে এইটাকেই আমাদের কি নিতে হবে, এনর নিতে হবে। ক্লিয়ার? তাইলে আমাদের দেখো এখানে তো দেওয়া আছে জারণ বিভব, তার মানে আমাদের জারণ বিভব এটা ঠিকই আছে, জিঙ্ক 2+। ভাষাগত দিক তুমি বই বা যে কোনো নোট ফলো করলেই তুমি পেয়ে যাবা, ঠিক আছে, কিভাবে রিপ্রেজেন্ট করবা। ঠিক আছে? আচ্ছা, এখন এইটাকে দিব আমরা কি, যে 1.66 ভোল্ট। বাট আমি বলছিলাম এটা যদি অ্যানোড হয়ে যায় তাহলে তো এটা ক্যাথোড হবে, তার মানে এটা নিতে হবে কি আমাদের বিজারণ বিভব নিতে হবে, নিয়ে দেন আমরা ইএমএফ বের করব। ঠিক আছে? তাইলে ইএমএফ বা ইনট শেল, ইনট শেল, তাহলে ইনট শেল কি হইলো, ইনট অক্সিডেশন প্লাস ইনট রিডাকশন। ফাইন, অক্সিডেশন হবে 0.76 আর রিডাকশন হবে -66। তার মানে এটা করলে কত আসে, 0. সরি -0.9, -0.9 ভোল্ট। তাহলে এখানে ইএমএফ কি আসছে, ঋণাত্মক আসছে না? তাহলে ঋণাত্মক আসলে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত কি স্বতঃস্ফূর্ত না? তাইলে পাত্রে রাখা যাইব কি না? ইয়েস, কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত নয়, তাই পাত্রে রাখা যাবে, তাই পাত্রে রাখা যাবে, তাই পাত্রে রাখা যাবে। বুঝছি এইটা? এইটাতে কোনো সমস্যা আছে? আশা করি সমস্যা থাকার কথাও না। তো এইটা ছিল আমাদের কি, প্রমাণ বিভব নির্ণয় রিলেটেড ম্যাথ। তাহলে প্রমাণ বিভব নির্ণয় রিলেটেড ম্যাথ প্রিভিয়াসে অনেকবার আসছে, অনেকবার আসছে। এখন দেখো এখানের মধ্যে কিভাবে বুঝবো, আমি তো আগেই বলে দিছি, যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ডাজন্ট ম্যাটার, ম্যাটারটা হলো 1 মোলার এবং 1 ATM, এই দুইটা ছাড়া যদি দিয়ে দেয়, এই দুইটা থাকে যদি তাইলে সেটা প্রমাণ হবে, আর এই দুইটা ছাড়া হইলে তখন আমাদের নার্নস্টের সমীকরণ দিয়ে করতে হবে। আর যদি উল্লেখ না থাকে, যেমন এইখানে কিন্তু কোনো গণমাত্রা কোনো কিছু উল্লেখ নাই, বা 2 নং কোয়েকশনে উল্লেখ নাই, 3 নং প্রশ্নেও কিন্তু আমাদের উল্লেখ নেই, তাহলে কোনো কিছু যদি উল্লেখ না থাকে তাহলে সেগুলো আমরা প্রমাণ হিসেবেই বিবেচনা করব। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা কিছু থিওরি দেখি, থিওরি দেখে আজকের ক্লাস এখানে অফ রাখবো, আর নেক্সট দিন আমরা নানান সমীকরণ করলে আমাদের এই অধ্যায়ের সমাপ্তি। থিওরি বলতে কি, ডাহা মুখস্থ করবে এখন যে থিওরি, এবং এই থিওরি থেকেও আমাদের প্রশ্ন আসে। তাহলে প্রথমেই দেখো, লিথিয়াম আয়ন ব্যাটারির চার্জিং এন্ড ডিসচার্জিং প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। জনপ্রিয় প্রশ্ন, বইতে গ্রাফটা দেখে নিবা, আমি যেহেতু স্লাইডে করাচ্ছি এত স্লাইডও মানাই নাই, সো আমার কাছে আর চিত্র নাই, তোমরা বইতে চিত্র আছে কিন্তু, লিথিয়াম আয়ন ব্যাটারি চিত্র বা ইয়ের চিত্র, ঠিক আছে, এগুলো দেখে নিবা, কারণ উদ্দীপক অনেক সময় চিত্র দিয়ে দেয়। তো লিথিয়াম আয়ন ব্যাটারি আছে আর লেড আয়ন ব্যাটারি আছে, এই দুটা আয়নের ব্যাটারি চার্জিং এবং ডিসচার্জিং হয়। ক্লিয়ার? লিথিয়াম আয়ন ব্যাটারির চার্জিং ডিসচার্জিং,
চার্জিং অ্যান্ড ডিসচার্জিং। হয়তো বা দেখবা তোমাদের প্রিয় বা ভালো মানের বাইরা অনেক কিছুই পড়ায়, অ্যাকচুয়ালি অনেক কিছু পড়েও লাভ নেই, এখান থেকে অনেক কিছু প্রশ্নও আসে না, আসে চার্জিং ডিসচার্জিং আছে। সো আমি টু দ্য পয়েন্টে যেগুলো আসে আমি এগুলো নিয়েই আলোচনা করব, কেমনে কি হয়েছে এগুলো আর আমার জানার দরকার নেই। ওকে, তো এটার বলতে পারে যে চার্জিং অ্যান্ড ডিসচার্জিং ব্যাখ্যা করো। তো লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে, ঠিক আছে, এনোড এবং ক্যাথোড তড়িৎদ্বারের মধ্যে লিথিয়াম যদি আমরা স্থানান্তর করি, ঠিক আছে, তো ইলেকট্রনকে দান এবং গ্রহণের মাধ্যমে চার্জিং এবং ডিসচার্জিং ঘটে আর কি। লিথিয়ামকে, যেহেতু এটা লিথিয়াম আয়ন, লিথিয়াম আয়ন তার মানে তোমাকে স্থানান্তর করতে হবে লিথিয়াম আয়ন, এনোড এবং ক্যাথোডের মধ্যে কি স্থানান্তর করতে হবে, আমাদের লিথিয়াম আয়নকে স্থানান্তর করতে হবে। ওকে, এখন দেখো চার্জিং যে প্রক্রিয়াটা, ডিসচার্জিং তার ঠিক উল্টা প্রক্রিয়াটা, বুঝাইতে পারলাম? তার মানে চার্জিং বিক্রিয়াকে উল্টে দিলে কিন্তু আমরা ডিসচার্জিং বিক্রিয়াটা পাবো, বুঝছি? আচ্ছা, ওকে, তাইলে দেখো অ্যানোডের যে বিক্রিয়াটা হয়, তো এখানে কিছু আবি যাবি কিছু থিওরিটিক্যাল ব্যাখ্যা টেক্কা দিয়ে দিবা। এখন দেখো অ্যানোডের বিক্রিয়া, সাহিত্য কিছু দিয়ে দিবা আর কি। অ্যানোডের বিক্রিয়া, তাহলে অ্যানোডের বিক্রিয়া দেখো লিথিয়াম NC6, তাইলে উপরে মানে লেফট থেকে রাইটে যাবে ডিসচার্জিং এর ক্ষেত্রে, ডিসচার্জিং। এখানে কিছু থিওরিও আছে, কে তোমার অ্যানোড হিসেবে কাজ করে, কে ক্যাথোড হিসেবে কাজ করে তড়িৎদ্বার, এগুলো কিন্তু আসতে পারে, এগুলো বই পড়লেই তোমরা একটু দেখে নিবা। চার্জিং আর উল্টা, অর্থাৎ রাইট থেকে লেফটের দিকে আসবে চার্জিং এর ক্ষেত্রে এই বিক্রিয়াটা। এন লিথিয়াম আয়ন, এন ইলেকট্রন, সি সিক্স, এখানে হইল এন সংখ্যক লিথিয়াম আছে, এন সংখ্যক, এইটা 2 হইতে পারে, নাম্বারটা 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, ডাজন্ট ম্যাটার, বুঝা গেল? ওকে, তাহলে ডিসচার্জিং এর ক্ষেত্রে যাইবো এই দিকে বিক্রিয়াটা, আর চার্জিং এর বিক্রিয়াটা হবে এই দিকে উল্টাটা। ক্লিয়ার? আচ্ছা, দেন আসি ক্যাথোডের বিক্রিয়া। ক্যাথোডের বিক্রিয়া, তো ক্যাথোডের বিক্রিয়ার ক্ষেত্রে দেখো লিথিয়াম 1 - n সংখ্যক থাকবে কোবাল্ট O2 প্লাস এন লিথিয়াম প্লাস এন সংখ্যক ইলেকট্রন। আচ্ছা, তাহলে উপরের অংশটুকু ডিসচার্জিং, নিচেরটা হলো চার্জিং, ডিসচার্জিং, নিচেরটা হলো চার্জিং, চার্জিং। তাইলে লিথিয়াম পাল্ট O2। ওকে, এই হইল লিথিয়াম আয়ন ব্যাটারির চার্জিং এন্ড ডিসচার্জিং এর কাহিনী, বুঝতে পারছি? পারা যাইব এটা, টাকা কিন্তু মুখস্থ থাকতে হবে। হুম, ইয়েস, বিক্রিয়াটা মুখস্থ করা লাগবে, আর কোনো কিছুই না। তারপরে আরেকটা আছে, দেবা যায় বইতে আছে, লেড আয়ন ব্যাটারি, এটা বইতেও আছে, এখানে সুন্দর করে চার্জিং আর ডিসচার্জিং দেওয়া আছে, ঠিক আছে, বিক্রিয়াটাই দিয়ে দিলেই হয়ে যাবে। বুঝতে পারছো এইটুকু? তারপরে কিছু থিওরি নিজে পড়বা, হাইড্রোজেন ফুয়েল সেল, এগুলো আর আমি পড়াই নাই, এগুলো থিওরি আমার ভালো লাগবে না। হাইড্রোজেন ফুয়েল সেল, হাইড্রোজেন ফুয়েল সেল, ফুয়েল সেল, এবং এই যে তোমার লিথিয়াম আয়ন বা লেড আয়ন ব্যাটারি এবং হাইড্রোজেন ফুয়েল সেল, এগুলোর মধ্যে কোনটা পরিবেশ বান্ধব কেন, এগুলো জাস্ট থিওরি, এগুলো পড়লেই তোমরা হোপফুলি পারবা। বুঝা গেল? আচ্ছা, তারপরে দেখো ধাতু ধাতবায়ন তড়িৎদ্বার। ধাতু ধাতবায়ন তড়িৎদ্বার কাকে বলে? ধাতু ধাতবায়ন তড়িৎদ্বার কাকে বলে? হুম, আমরা কি জানি? ওকে, ধাতু ধাতবায়ন তড়িৎদ্বার হলো কোনো ধাতুকে তার লবণের জলীয় দ্রবণে, লবণের জলীয় দ্রবণে, জলীয় দ্রবণে, কোনো ধাতুকে তার লবণের জলীয় দ্রবণে নিমজ্জিত করা হলে করা হলে তাকেই বলা হয় ধাতু ধাতবায়ন তড়িৎদ্বার, কেই বলা হয় ধাতু ধাতবায়ন তড়িৎদ্বার। ধাতু ধাতবায়ন তড়িৎদ্বার। তো কোনো ধাতুকে তার লবণের জলীয় দ্রবণে যদি তুমি নিমজ্জিত করো তাহলে তাকেই বলা হয় ধাতু ধাতবায়ন তড়িৎদ্বার। উদাহরণ হিসেবে যেমন ধরো নিতে পারো জিঙ্ক,
তার মানে এটা দ্বারা বোঝায় জিঙ্ককে তার জলীয় দ্রবণে তুমি নিমজ্জিত করছো, যেমন জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণ। বুঝতে পারছি? ওকে, তাহলে ধাতু ধাতু আয়ন্তরিদ্বার আমরা বুঝলাম। সিমিলারলি ধাতব অ্যামালগাম এবং ধাতব আয়ন্তরিদ্বার। ধাতব অ্যামালগাম, অ্যামালগাম অ্যান্ড ধাতব আয়ন্তরিদ্বার। ধাতব আয়ন্তরিদ্বার, ধাতব অ্যামালগাম ও ধাতব আয়ন্তরিদ্বার। সেটা কি? সেটা হলো অধিক সক্রিয় ধাতুর তরিদ্বার গঠনের ক্ষেত্রে তাদের সাথে মার্কারি ব্যবহার করা হয়, এদের সক্রিয়তা কিছুটা হ্রাস পায়। তখন কোনো ধাতুকে, কোনো অধিক সক্রিয় ধাতুর সাথে যখন, সক্রিয় ধাতুর সাথে যখন মার্কারি যুক্ত থাকে তখন সেটাকেই বলা হয় ধাতব অ্যামালগাম। যখন মার্কারি যুক্ত থাকে তখন তাকে বলা হয় কি স্যার? তখন তাকে বলা হয় ধাতব আয়ন্তরিদ্বার। তাকে, তখন তাকে বলা হয় ধাতব আয়ন্তরিদ্বার। ধাতব, সরি, ধাতব অ্যামালগাম, ওই কি ধাতব আয়ন্তরিদ্বার, ধাতব অ্যামালগাম। মানে অ্যামালগাম মানে হইল গিয়ে কোনো একটা অধিক সক্রিয় ধাতুর সাথে মার্কারি যুক্ত আছে, অর্থাৎ এই দেখো এটাকে বলা হয় সোডিয়াম অ্যামালগাম। ওকে, এখন ধাতব আয়ন, তাহলে এই যে ধাতুটা আছে ওই ধাতুকেই তার আয়নে দ্রবীভূত করা, যেমন ধরো সোডিয়াম। তার মানে এটাকেই বলা হয় সোডিয়াম অ্যামালগাম, সোডিয়াম আয়ন তরিদ্দার। বোঝা গেল? আর বাকি অংশটুকু তো আগেই দেখছি আমরা। তার মানে কোনো একটা অধিক সক্রিয় ধাতুর সাথে যখন একটা মার্কারি যুক্ত হবে তখনই বলা হয় তাকে ধাতব অ্যামালগাম, যেমন সোডিয়াম অ্যামালগাম। বুঝছি? তারপরে আরো আছে যেমন জারণ বিজারণ তড়িৎদ্বার। যখন দুইটা ভিন্নধর্মী ধাতু জারণ অবস্থার মধ্যে কোনো নিষ্ক্রিয় ধাতুর পাত ব্যবহার করে যে তড়িৎদ্বারটা তৈরি করা হয় সেটাকেই বলা হয় জারণ বিজারণ তড়িৎদ্বার। তারপরে গ্যাস তড়িৎদ্বার আছে, তারপরে ধাতু এবং তার অদ্রবণীয় তড়িৎদ্বার আছে, মানে বিভিন্ন ধরনের তড়িৎদ্বার আছে। তারপরে তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলে? তড়িৎ রাসায়নিক কোষ ডেফিনেশন শিখবা। তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলে? যে তড়িৎ রাসায়নিক ব্যবস্থায় বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে অথবা রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে কনভার্ট করা হয় তাকেই বলা হয় কি তড়িৎ রাসায়নিক কোষ। মানে এইখানে দুইটা কেস, হয় বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে, বিদ্যুৎ টু রাসায়নিক, অথবা কি করতে আমরা রাসায়নিক টু বিদ্যুৎ, রাসায়নিক টু বিদ্যুৎ। তার মানে যে তড়িৎ রাসায়নিক ব্যবস্থায় বা যে রাসায়নিক ব্যবস্থায় বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে অথবা রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে কনভার্ট করা হয় সেই তড়িৎ রাসায়নিক ব্যবস্থাকেই বলা হয় তড়িৎ রাসায়নিক কোষ। তাইলে এখন দেখো, বিদ্যুৎ টু রাসায়নিক এইটা কোন ক্ষেত্রে করা হয়? এটা করা হয় তড়িৎ বিশ্লেষ্য কোষের ক্ষেত্রে। তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ, কোষের ক্ষেত্রে করা হয় আমাদের কি বিদ্যুৎ টু রাসায়নিক। আর রাসায়নিক টু বিদ্যুৎ মানে অটোমেটিকলি পাওয়া হয় গ্যালভানিক কোষে, গ্যালভানিক কোষ। তার মানে তড়িৎ রাসায়নিক কোষ দুই ধরনের, একটা হলো তড়িৎ বিশ্লেষ্য কোষ আর একটা হলো গ্যালভানিক কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষ কাকে বলে? যে তড়িৎ রাসায়নিক কোষে, ঠিক আছে, বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা হয় তাকেই বলা হয় তড়িৎ বিশ্লেষ্য কোষ। আর গ্যালভানিক কোষ কাকে বলে? যে তড়িৎ রাসায়নিক কোষে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে কনভার্ট করে তাকে বলা হয় গ্যালভানিক কোষ। অর্থাৎ গ্যালভানিক কোষের ক্ষেত্রে বাইরে থেকে কোনো শক্তির প্রয়োজন পড়ে না। বোঝা গেল? তারপরে আমরা ক্লাস 9-10 শিখছিলাম যেগুলা, ক্লাস নাইন টেনে ক্লাস 9-10 আমরা এইরকম শিখছিলাম গলিত বা বিগলিত, গলিত বা বিগলিত, বিগলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। মনে আছে তো? গলিত বা বিগলিত সোডিয়াম, ইয়েস, গলিত বা বিগলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। এখন দেখো এই টার্মটা, গলিত বা বিগলিত টার্মটা ইম্পর্টেন্ট, কারণ গলিত বা বিগলিত কথার অর্থ হলো এখানে কোনো পানি নেই, ঠিক আছে, নো ওয়াটার। আর যদি জলীয় বলতো তাইলে কিন্তু সেখানের মধ্যে পানি থাকতো। বুঝতে পারছি? তার মানে এইটার ক্ষেত্রে যখন তড়িৎ বিশ্লেষণ করবা এখানে দুইটা আয়নই আছে, একটা হলো সোডিয়াম আয়ন আর একটা হলো ক্লোরিন আয়ন। এই দুইটা আয়ন ছাড়া এখানে আমাদের আর কেউ নেই। এটাই হলো অ্যাকচুয়ালি গলিত বা বিগলিত কথাটার তাৎপর্য বা সারমর্ম। তার মানে এখানে মধ্যে জাস্ট দুইটা আয়ন নিয়ে কাজ করতে হবে। আর যদি জলীয় বলতো তখন এখানে থাকতো চারটা আয়ন, সোডিয়াম আয়ন ক্লোরিন আয়ন তো থাকতো, আর পানির দুইটা আয়ন থাকতো, হাইড্রোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন। বুঝা গেল? সো এগুলো নিয়ে কোনো ডাউট আছে?
না, এগুলা নিয়ে যদি কোনো ডাউট না থাকে, এইখানে কিন্তু আজকে ক্লাসের পড়া কিন্তু বেশি তোমাদের, তোমাদের পড়া বেশি। এটা কি বুঝতে পারছো? কারণ আমি থিওরি স্কিপ মাইরা দিছি। ক্লিয়ার? আমি কিন্তু থিওরি স্কিপ মাইরা দিছি তোমাদের। তো এইগুলা সুন্দর করে যে টপিক্স দিলাম, এগুলো সুন্দর করে নোট ডাউন করবা, ঠিক আছে?